এক গ্রামে নাহিদের পরিবার থাকতো। নাহিদের বাবা ছিল একজন মুদি দোকানদার। ওগো, শুনছো? তোমার কাছে কিছু টাকা হবে? দোকানের কিছু জিনিস কিনতে হবে গো। না গো, আমি টাকা পাবো কই? তোমার কাছে কিছু টাকা থাকলে তুমি তাই দিয়ে বাজার করে আনবে, তবেই আজ রান্না হবে। এখন বাজারের যা দাম, কি কিনবো, কি করে দোকানে সদাই তুলবো বুঝতে পারছি না। আমার কাছে তো একদমই টাকা নেই। দোকানে যা আছে তাই দিয়ে বেচা কেনা করো, দুঃখের দিন নিশ্চয়ই কেটে যাবে, ধৈর্য ধরতে হবে, এই আর কি। আচ্ছা, যাই দেখি কি আছে কপালে, তা তো বিধাতাই জানে। দুটো মুখে দিয়ে যাও, খালি মুখে গেলে যে অকল্যাণ হবে। আর কি অকল্যাণ হবে বউ? রমরমিয়ে ব্যবসাটা চলছিল, হঠাৎ করেই সব কেমন বদলে গেল। গলা দিয়ে খাবার নামবে না, তুমি বরং নাহিদকে খেতে দিও, আর ওর দিকে খেয়াল রেখো। বারন্ত ছেলে, কোথায় যায় কি করে, আমি চললাম। এই বলে নাহিদের বাবা দোকানে গেল। দোকানে বসা অবস্থায় একটা ক্রেতা এসে বলল, কি গো দোকানদার ভাই, তোমার কাছে আলু আছে? 2 কিলো আলু দাও। না রে ভাই, দোকানে সব জিনিসপাতি ফুরিয়ে গেছে, নতুন করে কিনবো তারও পয়সা নেই। এরকম হলে আর দোকানদারি করবে কি করে? কি করব ভাই, বাজারের সব জিনিসের যা দাম, কিনবো কি করে? তোমরা এরকম করলে তো আমরা কিনবো কি করে? শহরের দোকানেই তো যেতে হবে আমাদের। কিছুক্ষণ দোকানদারি করার পর বাসায় গিয়ে দেখে ওগো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না গো, কি করব বলো তো? আমি মনে হয় আর বাঁচবো না। তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়, আমি কবিরাজ ডেকে আনছি। এরপর নাহিদের বাবা কবিরাজ ডেকে আনলো। অতঃপর কবিরাজ বলল, আমি তোমার গিন্নির যা অবস্থা দেখছি, তার এখানে চিকিৎসা নেই। তাহলে কোথায় নিয়ে যাওয়া লাগবে কবিরাজ মশাই? তোমার গিন্নির যে রোগ হয়েছে, তার এখানে চিকিৎসা নেই। এই রোগের চিকিৎসা শহরে করা লাগবে, খরচও অনেক, কারণ অনেক দিন ধরে চিকিৎসা নিতে হবে। কেন, আপনি পারবেন না কবিরাজ মশাই? আমার হাতের অবস্থা ততটা তো ভালো নয়। তা বললে যে তোমার গিন্নি বাঁচবে না। আমি কটা পত্তি দিয়ে যাচ্ছি, তবে যত তাড়াতাড়ি পারো শহরে নিয়ে যাও। নাহিদ তখন পাশেই দাঁড়িয়েছিল। তখন সে মনে মনে ভাবে সে কি করবে। তোমরা চিন্তা করো না মা, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করব। বাবাকে আমি এমন অসহায় হয়ে থাকতে দেব না। এই বলে নাহিদ বেরিয়ে যায় কিছু একটা করে দেখতে। রাস্তায় হাঁটতে হাঁটতে তখন এক বুড়ির সাথে দেখা হয় তার। এত বড় লিচুর গাছ নিয়ে এসে আমি হাঁটতে পারছি না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, কেউ কি নেই যে আমায় একটু সাহায্য করতে পারে? তখন বুড়িমার নাহিদের সাথে দেখা হয়। বুড়িমা তখন নাহিদকে বলে, এই যে বাবা, একটু শোনো না, এদিকে আমায় একটু সাহায্য করবি বাবা? কি হয়েছে বুড়িমা, কি সাহায্য লাগছে? আমার বড্ড জ্বালা বাপু, এই গাছ দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। এই লিচু গাছটা আমার ঘরের আঙিনায় লাগাবো, কিন্তু বয়ে নিয়ে যেতে পারছি না, আমায় একটু পৌঁছে দিবি বাবা? আচ্ছা দাও বুড়িমা, আমি নিতে পারবো, দাও। তুই নিবি তাহলে? তাতে তো আমার ভালোই হয়, আমারও টানতে টানতে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তুই আমায় বাঁচালি বাবা। বুড়িমা, তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই রে, আমি একাই বুড়ো মানুষ থাকি। আমার গাছ লাগিয়েই দিন পার হয়ে যায়, এই গাছে যে ফল হয় তা বিক্রি করেই আমি সংসার চালাই। তোমার দেখছি বুড়ো হয়েও এখনো গাছের শখ রয়ে গেল। হ্যাঁ রে বাপু, গাছই আমার এখন প্রিয় বন্ধু, এই গাছই আমায় বাঁচিয়ে রেখেছে রে। এই গাছের ফল বিক্রি করেই আমার যে দিন কাটে। তা তোদের বাসায় কে কে আছে রে?
আমার বাবা মা আর আমি। আমার মায়ের খুব শরীর খারাপ, বাবার দোকানটাও আগের মতো চলছে না। জানি না কি যে হবে, কি করে যে আমি মা বাবাকে সাহায্য করব। তো ভালো কোনো কবিরাজ দেখা, সব ঠিক হয়ে যাবে। দেখিয়েছি তো বুড়িমা, কিন্তু শহরে নিয়ে যেতে হবে, অনেক টাকা লাগবে। আমাদের তো অত টাকা নেই গো বুড়িমা। ওই তো, ওটা আমার বাড়ি। চল আমার বাড়িতে চল, দেখি তোর জন্যে কিছু করতে পারি কিনা। বুড়িমার বাড়িতে গিয়ে নাহিদ দেখে বুড়িমার বাড়িতে অনেক ফলমূলের বাগান। আরে বাহ, তোমার বাগানটা কি সুন্দর গোছানো। আমারও যদি এমন একটা বাগান থাকতো। তুই এত কষ্ট করে আমার গাছটি বয়ে এনে দিলি, তুই একটু বস, আমি তোকে কিছু খেতে দিচ্ছি। না বুড়িমা, আমার মা বলে সাহায্য করলে প্রতিদান নিতে নেই। আমি চলি গো, তুমি ভালো থেকো। এসেছিস তোর ইচ্ছেতে, আর যাবি আমার ইচ্ছেতে। নে, চুপটি করে বস, আমি এক্ষুনি আসছি। নাহিদ বুড়িমার বাগান ঘুরে দেখছিল। অতঃপর বুড়িমা তরমুজ কেটে খেতে দেয় নাহিদকে। বুড়িমা, তোমার গাছে তরমুজ খেতে অনেক মজা। এত মজার তরমুজ আমি কোনোদিন খাইনি। তাই? তা বেশ তো, এই তরমুজের বীজগুলো নিয়ে যা, তোদের আঙিনায় লাগিয়ে দিস। কদিনের মধ্যেই এমন তরমুজ পাবি। আর এটা হাইব্রিড তরমুজ, সারা বছর জন্মাবে। তুমি তো ঠিক বলেছ বুড়িমা, আমি তো এটা ভেবে দেখিনি। আমি তাহলে এটাই করব। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমি আজ চলি। হ্যাঁ রে, তাহলে তুই তাই করিস। তাছাড়া বাজারে এখন অনেক তরমুজের দাম, তাহলে সেই তরমুজ বিক্রি করে তুই তোর মায়ের চিকিৎসাও করাতে পারবি। হ্যাঁ বুড়িমা, আমি আসি। অতঃপর নাহিদ তরমুজের বীজগুলো নিয়ে বাসায় গেল এবং তাদের বাড়ির উঠোনে লাগিয়ে দিল। কিরে নাহিদ, তুই এসব কি লাগাচ্ছিস? তুই জানিসই তো আমাদের পরিবারে কি অভাব অনটন। তুই দোকানের কাজে আমাকে সাহায্য করলেও তো পারিস। আমি তো গাছ লাগাচ্ছি বাবা, গাছ লাগানো খুব ভালো। এসব আজে বাজে জিনিস না লাগিয়ে আমার সাথে একটু দোকানে বসলেও তো পারিস। দুজনে মিলে পরিশ্রম করলে হয়তো ব্যবসাটা আবার দাঁড়িয়ে যাবে। দেখো না কি করি, তোমার কাজ তুমি করো বাবা, এই সময় ঠিকই চলে যাবে। অতঃপর নাহিদের মা আবারও হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। নাহিদ, নাহিদের বাবা, কোথায় আছো তোমরা? আমি আমি যে আর পারছি না। আমার আমার বড্ড খারাপ লাগছে। আমি হয়তো আর বাঁচবো না রে। তোমার কিচ্ছু হবে না মা, আমি এখনই কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। যাস না বাবা, যাস না। কবিরাজের ওষুধের কিচ্ছু হবে না। শেষ সময় তুই মায়ের পাশে থাক। অতঃপর নাহিদের বাবা তাড়াহুড়ো করে কবিরাজকে ডেকে আনে। কি হয়েছে কবিরাজ মশাই? আমার গিন্নির কি অবস্থা এখন? আমি তো আগেই বলেছি তোমাদের শহরে নিয়ে যেতে হবে। 2 দিনের ভেতরে শহরে নিয়ে না গেলে তোমার বউ আর বাঁচবে না। আমি এখন কি করব? আমার হাতে তো টাকা পয়সা কিচ্ছু নেই। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তার উপর শহরে চিকিৎসা। তুমি চিন্তা করো না বাবা, আমি একটা ব্যবস্থা করছি। তুই আবার কি করবি? মায়ের খেয়াল রাখ, আমি দোকানে যাই, আমি কিছু টাকার ব্যবস্থা করি, যাই। ওদিকে নাহিদের গাছে গাছ ভর্তি তরমুজ ধরেছে। নাহিদ তখন তার বাবাকে বলে, ওদিকে দেখো বাবা, আমার গাছের হাইব্রিড তরমুজ, যেমন স্বাদ তেমনই বড়। বাবা, ওগুলো বাজারে বিক্রি করলে কেমন হয়? সত্যিই তো, আমাদের গাছের অনেক তরমুজ ধরেছে। আমি তো ভাবিনি এত তরমুজ হবে। কিন্তু কে কিনবে আমাদের তরমুজ? কেন বাবা, আগে বাজারে নিয়ে দেখি না কি হয়।
অতঃপর নাহিদ এবং নাহিদের বাবা দুজন মিলে তরমুজ বাজারে বিক্রি করতে যায়। অতঃপর এই তরমুজ বিক্রি করে তারা অনেক টাকা পায়। হ্যাঁ রে, আমাদের তো অনেক টাকায় বিক্রি হলো এগুলো। এই টাকা দিয়ে তোর মাকে সুস্থ করা যাবে তাহলে। হ্যাঁ, ঠিকই বলেছো বাবা, তোমার দোকানের জিনিসও তোলা যাবে, তাহলে আমাদের আর অভাব থাকবে না। সত্যিই তো, তোর বুদ্ধির কোনো তুলনা নেই। এই বুদ্ধি আমাকে এক বুড়িমা দিয়েছে বাবা, তাই তো আমাদের সুদিন এলো। অতঃপর ওই টাকা দিয়ে নাহিদ তার মায়ের চিকিৎসা করায় এবং তার মাও সুস্থ হয়ে যায় এবং বাকি টাকা দিয়ে জমি কেনে এবং বাপের দোকানে জিনিস তোলে। কতদিন পর দোকান ভরা জিনিসপত্র, কোনো ক্রেতা খালি হাতে ফিরছে না, এমনটাই তো চেয়েছিলাম। বাবা দেখো কাকে নিয়ে এসেছি। আরে বাহ, আমাদের দোকানে এত সদাই। তোমার শরীর এখন কেমন আছে? সুস্থ না হয়ে কি আর উপায় আছে? যার ঘরে এমন দস্যি ছেলে আছে, আমি ঘরে গেলাম, বাজার পাঠিয়ে দিও, আজ জমিয়ে রান্না করব। তাহলে কিন্তু আমার এক অতিথি আসবে, আমি বুড়িমাকে খাওয়াতে চাই। বুড়িমার দেওয়ার তরমুজ বীজেই আজ আমার সুদিন এসেছে। তা বেশ তো, নিশ্চয় বলবি। তা উনি কি খেতে পছন্দ করে জানিস কিছু? ভালো মন্দ রান্না করলেই হবে। চলো মা, তোমাকে বাড়িতে নিয়ে যাই। তুই দোকানে বস, আমি বাজার সেরে তোর মাকে বাড়ি দিয়ে আসবো। না বাবা, আমি আমার তরমুজের গাছের যত্ন নিতে যাচ্ছি। তরমুজ গাছের যত্ন না নিলে এমন ফলন হবে কেমন করে? চলো মা। ভাগ্যিস তরমুজ গাছ ছিল, নয়তো কি যে হতো। অতঃপর তারা ধনী হয়ে যায় এবং সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কেয়া আর কলি হলো সৎ বোন। কেয়া যেমন সংসারী আর গোছানো, কলি ততটাই অগোছালো আর ছটফটে। কলি, আয় কলি, কোথায় গেলি রে বোন? কলি, কোথায় যে গেল মেয়েটা? বেলা যে গড়িয়ে গেল। রোজ রোজ ওকে খুঁজতে গিয়ে আমার যে ঘাম ছুটে যায়। ও বিধাতা, তুমি আমার ছোট বোনটাকে তো একটু বুদ্ধিও দিতে পারো। কেয়া এদিক ওদিক কলিকে খুঁজতে শুরু করলো। তখন জীবনের সাথে কেয়ার দেখা হলো। ও কেয়া, তোকে দেখতে পেয়ে ভালোই হলো রে মা। আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কেন গো কাকা, কিছু হয়েছে? আমার জমিতে এবছর ভাবছি লাউয়ের চাষ করব। তা তুই যদি লাউয়ের চারাগুলো আমার জমিতে বসিয়ে দিস তাহলে খুব ভালো হয়। 80টা লাউ গাছ বসানোর জন্য আমি তোকে পুরো 200 টাকা দেব। ঠিক আছে কাকা, তাই হবে। তোমার জমিতে কবে যেতে হবে? কাল সকালেই চলে আয়। তুই লাউ চারা বসালে তবেই না আমি লাউয়ের মাচা দেব। ঠিক আছে কাকা, এখন আমি চলি তাহলে। তাই ভর দুপুরে কোথায় চললি রে মা? কলিটাকে খুঁজছি, কোথায় যে যায়। যা খুঁজে দেখ, ওকে খুঁজে পাওয়া যায় কিনা। ওকে খুঁজে পাওয়া কি এত সহজ? যা দস্যি মেয়ে, বাপরে বাপ। তুই যা কেয়া, খুঁজে দেখ। নতুন একটা কাজ পাওয়ার আশায় কেয়া বড্ড খুশি হয়, কিন্তু কলিকে দেখতে না পেয়ে সে চিন্তায় পড়ে যায়। ওদিকে কলি ওদের পচা পুকুরটা সাফ করছিল। বাপরে বাপ, কত জন্মে জঞ্জাল যে পুকুরটাই জমে আছে কে জানি। কতদিন মাছ খাই না, ছোট দুটো মাছ পেতাম, বুবুকে নিয়ে মজা করে খেতাম। উলি বলি কুলি, পচা পুকুরের জঞ্জাল সাফ করে দিলি। উলি বলি কলি, পচা পুকুরের জঞ্জাল সাফ করে মলি। তবে রে হতভাগা, আমায় নিয়ে মজা করে হচ্ছে? হ্যাঁ, আজ যদি এই পচা পুকুরের পাকে তোকে না জমিয়েছি। কলি খেপে গেছে, ওমা গো, পালাই। বাদর ছেলে একটা, আমি বরং আমার কাজ করি। ইস, যদি একটা মাছ পাই তবে বুবু কত খুশি হবে। রনি, কি হয়েছে তোমার? এমন ছুটে যাচ্ছ কোথায়? হাঁপাচ্ছ কেন?
আর বলবো না কে বুবু, কলি বুবু। কলি? কোথায় কলি? আমি তো ওকেই খুঁজছিলাম। ওই পচা পুকুরে। আমি এখন যাই। পচা পুকুরে কলি কি করছে দেখি তো কি। কলি তখনও কোনো মাছ পায়নি। কিয়া গেল পচা পুকুরে। কি হচ্ছেটা কি সব? তোর কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? আয়, উঠে আয় বলছি। পুকুরে জঞ্জালের সাথে হয়তো কোনো মাছ পাবো, সেই আশাতেই তো পুকুরে নেমেছি। কিন্তু দেখো না বুবু, একটাও মাছ খুঁজে পেলাম না। তবে পাবোই, আর একটু দেখি না। না, ওর বলছি এই পচা পুকুরে তোকে মাছ খুঁজতে হবে না। আমি কাল হাট থেকে তোর জন্য বেশ কয়েক টুকরো কাটা পোনা নিয়ে আসবো। এখন উঠে আয় বলছি। সত্যি বলছিস বুবু? কতদিন মাছ খাইনি, খুব খিদেও পেয়েছে। যা, আগে নদী থেকে ভালো করে গোসল করে আয়, আমি বাড়ি গিয়ে ভাত বাড়ছি। পরদিন এসেছিস মা? যা, জমিতে সব গাছগুলো বসিয়ে দে দেখি। কিন্তু চাচা, এই জমিতে কি লাউ ভালো জন্মাবে? জমিটা তো খুব খড়খড়ে, একটু নরম জমিতে লাউ ভালো জন্মে। ওসব তোকে ভাবতে হবে না, তুই গাছগুলো পুঁতে দে। এবার বাজারের সকলে আমার জমির লাউ খাবে। লাউ কেমন করে ফলাতে হয় তা এবার আমি দেখিয়ে দেব। কিয়া কোনো কথা না বলে লাউ গাছগুলো যত্ন করে মাটিতে পুঁতে দিল। সব গাছ লাগানো শেষ হয়েছে কাকা, এবার আমার টাকাটা দাও, হাট করে ঘরে ফিরবো। তাই গাছ দুটো ফেলে রাখলি কেন? এগুলো তো লাগানোর জায়গা নেই কাকা। তাছাড়া গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে, হয়তো বাঁচবে না। নতুন জমিতে গাছ মরে যাওয়া কি ভালো কথা? তা তো ঠিকই বলেছিস। এই নে তোর টাকা। গাছ দুটো তুই নিয়ে যা, লাউ হলে খাস। বাজারে যা লাউয়ের দাম, কিনে তো খেতে পারিস না। আবার শুনেছি লাউ পাতা ভর্তা তাকে দারুণ খেতে। লাউ গাছ লাগাবো? আমাদের সে জমি কোথায় বলো কাকা? তবে তুমি ঠিকই বলেছো, এই কচি লাউ গাছ দুটোর পাতা ভর্তা করে খাওয়া যাবে। তোমায় ধন্যবাদ কাকা, চলি আমি। টাকা আর লাউ গাছ নিয়ে কিয়া গেল বাজারে। জলের দরে মাছ নিয়ে যাও, একদম টাটকা মাছ, উড়িয়ে গেলে আর পাবে না। একটা গোটা মাছ নিলে বুড়ো দেব বিনামূল্যে। ও কাকা, কাটা পোনার লেজটা দাও না, কত টাকা হলো একটু দেখো তো। 700 গ্রাম আছে রে মা, একদম তাজা রুই, নিয়ে নে। তুই বরং 80 টাকায় দিস, যা। ও কাকা, একটু কমে দাও না। একদম বাপু, এর কমে পারবো না। তাহলে সাথে একটা মুড়োও দাও, আমি তোমায় 80 টাকাই দিচ্ছি। বুড়োর জন্য 5 টাকা বেশি লাগবে। আচ্ছা দাও। মাছ আর চাল নিয়ে কিয়া খুশি মনে বাড়ি ফিরছিল। ওদিকে কলি তখন রান্না করছিল। ডাল ভাত দুটোই রান্না হয়ে গেছে, এবার বুবু এলে ছটপট মাছের ঝোল করে তবেই পেট পুরে ভাত খাবো। আচ্ছা, মাছ ভাজা বেশি মজা নাকি মাছের ঝোল? বুবুকে বলবো দুটোই রাখতে। বুবু মাছ নিয়ে আসবে তো। এই যে কি করছিস তুই রান্নাঘরে? ওঠ ওঠ বলছি, তোকে কতবার বলেছি তুই রান্নাঘরে আসবি না। আগুনের আঁচে তোর গায়ের রং তেতে পুড়ে গেলে ভালো কোনো ঘরে তোর বিয়েও দিতে পারবো না। মাছ খেতে চেয়েছি বলে একেবারে বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার মতলব করছিস নাকি বুবু? আমার সাফ কথা, আমি তোকে আর এবারে ছেড়ে কোথাও যাবো না। সে হয়েছে, এ কি রে, ভাত ডাল সব রেঁধে ফেলেছিস? হ্যাঁ বুবু, তুই মাছ আনিসনি? এই দেখ, রুই মাছের মস্ত লেজ, এখান থেকে বেশ কয়েক টুকরো মাছ পাওয়া যাবে। একটা মুড়ো নিয়ে এলাম, এই লাউ পাতাগুলো দিয়ে মুড়ো দিয়ে রাখবো। এত ছোট্ট দুটো গাছ? না না বুবু, তুই বরং মুড়োর ঝোল কর, আমি বরং গাছগুলোকে লাগিয়ে দিই। কোথায় লাগাবি জানিস? লাউ গাছের কতটা জায়গা প্রয়োজন সে আমি বুঝবো। আমাদের পচা পুকুরে গাছ দুটো লাগিয়ে দিব, পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, জায়গাও কম। সময় মতো লাউ পাতা তুলে বিক্রি করব। ধুর, তাই কখনো হয়?
খুব হয়, তুই মাছের ব্যবস্থা কর বুবু, আমি লাউ গাছের ব্যবস্থা করে আসছি। আজ তো পাগলি একটা মেয়ে, কখন যে মাথায় কি চাপে। কলি পুকুরের দুই ধারে সুন্দর করে লাউ গাছগুলো পুঁতে দিল। আমাদের লাউ গাছ, এই লাউ গাছই যেন আমাদের সব দুঃখ দূর করে দেয়। হায় হায়, আকাশে যে মেঘ করেছে, বৃষ্টি এলো বুঝি। কয়েকদিন পর। কি রে, কখন থেকে খেতে ডাকছি, চল খাবি আয়। কি রেঁধেছো বুবু? আজ শুধু ধোয়া ওঠা গরম ভাত, কাঁচা লঙ্কা আর নুন, এর চেয়ে বেশি কিছু নেই রে বোন। চল ভালো করে মেখে দেব, মজা করে খাবি। না না বুবু, আমি নুন লঙ্কা দিয়ে ভাত খাবো না, আমি মাছ তরকারি চাই। অমন জেদ করে না, আজকের মতো খেয়ে নে, কাল কিছু একটা উপায় বের করব। না, আমি কিছুতেই খাবো না। কলি চলে গেল। কিয়া এদিক ওদিক ওকে খুঁজতে শুরু করলো, কোথাও না পেয়ে এলো পচা পুকুরের কাছে। এত করে খুঁজলাম, কোথায় যে গেল মেয়েটা। হায় আল্লাহ, এবার আমি ওকে কোথায় পাবো বলো। আমাদের যে কেন গরিব করেছো, বোনটা তো আমার বুঝতেই চায় না। অবশ্য ওর বয়সী পাখি, ওকেই বা দোষ দিয়ে কি করবো। আরে বাপরে, পচা পুকুরে এত লাউ গাছ জন্মেছে। আমি বরং লাউগুলো তুলে বাজারে বিক্রি করে মাছ নিয়ে আসি, লাউ দিয়ে চিংড়ি মাছ রাখবো আজ। কেয়া আর দেরি না করে লাউ নিয়ে বাজারে গেল। টাটকা কচি লাউ সব একে একে বিক্রি হয়ে গেল। চিংড়ি নিয়ে কেয়া ঘরে ফিরছিল। এমন লাউ বিক্রি হলে আমাদের অবস্থাটা কিছুটা হলেও ভালো হবে। আমি যে পুকুরটা কেন ফেলে রেখেছিলাম, এতদিন লাউ চাষ করলে হয়তো আর আমাদের দিন দুঃখে কাটাতে হতো না। কি রে মা, তোর মুখ থেকে যে হাসি সরছে না, হলো কি? সবই তোমার দান গো কাকা, তোমার দেওয়া ওই লাউ গাছ দুটো পচা পুকুরে চাষ করেছি, আজ লাউ বিক্রি করে বেশ দামও পেলাম। হ্যাঁ রে, গাছগুলো বেশ ভালো জাতের, আমার খেতেও এবার বেশ লাউ ফলেছে। আমি চলি রে, লাউগুলো নিয়ে শহরে যেতে হবে। আমিও যাই কাকা, দেরি হলে আবার মাছগুলো পচে যাবে। কেয়া কড়াইয়ে চিংড়ি মাছ ভাজতে শুরু করতেই তার গন্ধে কলি এসে হাজির হলো। আরে বাপরে, আমি ঠিক জানতাম আমাদের বাড়িতেই মাছ ভাজা হচ্ছে। মাছ কোথায় পেলি বুবু? সব তো তোর জন্যই হয়েছে, পচা পুকুরে লাউ গাছগুলো তো তুই পুঁতেছিলি। জানিস কত লাউ ধরেছে, আর সারা গাছ সাদা সাদা লাউ ফুলে ভরে গেছে। এই লাউ বিক্রি করার টাকায় আমরা ভালোভাবে চলতে পারবো। আমি ওসব জানি না বুবু, আমায় শুধু মাছ দিয়ে ভাত খেতে দিলেই হবে। একটা চিংড়ি ভাজা খাই না বুবু? যে কটা ইচ্ছে খা, তোর জন্যই তো সব, তুই তো আমার সোনা বোন। কি মজা, কি মজা, তুই খুব ভালো রে বুবু। এক গ্রামে সুবল আর বিমল নামে দুই ভাই বাস করত। তাদের বাবা অনেক আগেই মারা গেছে। হায় হায়, এবারও আমার সব আলু খেতেই পচে গেল। হায়, এবার আমাদের কি হবে? কেমন করে সংসার চালাবো আমি? ঘরে আমার অসুস্থ মা, ওষুধই বা কিনবো কি করে আমি? আরে সুবল, তোর আবার কি হলো? কাঁদছিস কেন গলা ছেড়ে? আমার ক্ষেতের সব আলু পচে গেছে, তাই তো কাঁদছি প্রধান মশাই।
পর পর কয়েকবার যখন আলু পচে গেল, তখন আলুর চাষ না করলে হতো না। কি বলছেন প্রধান মশাই? আলু ছাড়া আমি কোনো চাষই জানি না। আমাদের এবার কি হবে? নতুন চাষ করবই বা কেমন করে? কে শেখাবে আমাকে চাষ করা? তার আমি কি জানি? আমি কি তোকে হাতে ধরে চাষ করা শেখাবো নাকি? যত সব। শোন সুবল, আজকের ভেতরে তোর ক্ষেতের সব পচা আলু তুলে ভাগারে ফেলে দিবি। পচা আলুর গন্ধে টেকা যাচ্ছে না। ঠিক আছে প্রধান মশাই। মন খারাপ করে সুবল তার মায়ের পাশে বসে রইল। কি হয়েছে বাবা? তোর মুখটা অমন শুকনো কেন? শুনলাম এবারও নাকি আলুর ফলন ভালো হয়নি। বাকি দিনগুলো কেমন করে চলবে? কিছু ভেবেছিস? মা, তুমি এসব একদম ভেবো না। আমি সবটা সামলে নেব। তুমি নিজের খেয়াল রেখো। ওষুধ খেয়েছো মা? ওষুধ ফুরিয়ে গেছে রে বাবা। তোর ফসল নষ্ট হলো, কোন মুখে আর ওষুধের কথা বলি বলতো? তাই বলে তুমি এই অসুস্থ শরীরে ওষুধ না খেয়ে থাকবে? এটা একদম ঠিক কথা নয় মা। আমরা তো আছি, তুমি একদম ভেবো না মা। কিরে বিমল, কখন থেকে রান্না করে বসে আছি, খাবি না? আয়, আবার মাঠে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও না, আর একটু ঘুমাই। অনেক বেলা হলো, ওঠ এবার, খেয়ে নে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, উঠছি। খুব চিন্তায় আছি রে। প্রতিবার ফসল ফলাই, কিন্তু একবারও ফসল ঠিক মতো হয় না। প্রতিবার আলু পচে যায়। আচ্ছা দাদা, আমরা তো প্রতিবার মাটির নিচের ফসল ফলাই, তাই আমরা বুঝতে পারি না ফসল ঠিক আছে না পচে গেছে। দাদা, এবার এক কাজ করলে কেমন হয়? আমরা মাটির ওপরের ফসল ফলাবো, যাতে আমরা দেখতে পারি ফসল কেমন হয়েছে। তা ঠিক বলেছিস, কিন্তু কি ফসল ফলাবো? কেন দাদা, তরমুজ ফলাবো। এই গরমের মধ্যে তো তরমুজের চাহিদা অনেক। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে তাই হবে। কিন্তু তরমুজ কেমন করে চাষ করে আমি তো জানি না রে। চলো আমরা বরং মায়ের কাছে যাই, মা কত কি যে জানে। চলো। তারপর ওরা দুজন মায়ের কাছে গেল। আমি সব শুনেছি, তোরা তরমুজের চাষ করবি তো? খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু তরমুজ গাছের তো অনেক দাম রে। ওসব তুমি ভেবো না মা। আজ তরমুজের বীজ আনার সময় তোমার জন্য ওষুধও নিয়ে আসবো। তুমি শুধু বলো কেমন করে তরমুজ চাষ করব। বীজ না কিনে তরমুজের চারা কিনে রোপণ কর বাবা, এতে ফলন বেশি হবে, আর বীজের চেয়ে চারার দামই কম। ঠিক আছে মা, আর কি কিনবো? আর কিছু কিনতে হবে না, চারাগুলো জমিতে লাগিয়ে দিবি আর নিয়মিত পানি দিবি, ব্যাস, আর কিছু করতে হবে না। ঠিক আছে মা, তাই হবে। সুবল চারা কিনে নিয়ে এলো। সুবল আর বিমল জমিতে চারাগুলো রোপণ করলো। পালা করে দুই ভাই তরমুজ গাছের দেখাশোনা করতে শুরু করলো। আরে বাহ, তরমুজের গাছে কত কত ফুল ফুটেছে। এবার আমাদের দুঃখ নিশ্চয়ই দূর হবে। এসব আমার পরিশ্রমের ফল। অন্যদিকে জানো মা, আমাদের জমিতে এবার তরমুজের অনেক ভালো ফলন হয়েছে। ভাগ্যিস তুমি আমাকে চাষের উপায় বলেছিলে। তোরা দু ভাই তো অনেক পরিশ্রম করেছিস, তাই তো ফলন পেয়েছিস রে বাবা। শোন, আমাদের যা কিছু আছে সবই তোদের। সামান্য সম্পদের জন্যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করিস না।
কয়েকদিন পর তরমুজের বেশ ফলন হলো। ওরা অনেক টাকা পেল। কিন্তু এইবার হলো আরেক কাণ্ড। হ্যাঁ রে বিমল, এবার তো ফসল অনেক ভালো হয়েছে। ফসল বিক্রি করলে অনেক টাকা হবে। এটা দিয়ে আমরা বড় বাড়ি বানাবো। না দাদা, আমি ভালো ভালো পোশাক কিনবো। ভালো পোশাক দিয়ে কি করবি যদি ভালো বাড়ি না থাকে? তো ভালো বাড়ি দিয়ে কি করব যদি পোশাকই না থাকে, যদি ছেঁড়া জামা কাপড় পরতে হয়? শোন ভাই, জমি কেনে বুদ্ধিমানেরা, সোনা কেনে চালাকেরা, আর পোশাক কেনে মূর্খরা। শোনো দাদা, আমি মূর্খই, তাই পোশাক কিনবো। তোমার এত সমস্যা হলে তুমি আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আর তরমুজের ভাগও আমাকে দিতে হবে। তরমুজের ভাগ কেন দিব তোকে? তরমুজ তো আমি কষ্ট করে চাষ করেছি। তো কি হয়েছে? তরমুজ চাষ করার বুদ্ধি তো আমি তোমাকে দিয়েছিলাম, তাই না? তুই তো শুধু বুদ্ধি দিয়েছিলি, আমি তো নিজের পরিশ্রম দিয়ে চাষ করেছি, তাই এত ভালো ফলন হয়েছে। আমিও তো বাড়িতে থেকে রান্না করেছি, তা না হলে তুমি কি চাষ করতে পারতে? আমিও তো কষ্ট করে রান্না করেছি, তাই না? না হলে তো না খেয়ে থাকতে হতো তোমাকে। আমি আমার তরমুজের ভাগ দিতে পারবো না, শুধু জমির ভাগ পাবি তুই। তা তো হয় না, সব জায়গায় সমান ভাগ হবে। চলো আমরা গ্রাম প্রধানের কাছে যাব, সেই আমাদেরকে সমান সমান ভাগ করে দেবে। তারপর তারা দুভাই মিলে গ্রাম প্রধানের কাছে গেল জমি সমান ভাগ করে নেয়ার জন্য। জনাব, আপনি আমাদের দুই ভাইয়ের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিন। কেন, কি হয়েছে? তোদের দুজনের তো অল্প একটু জমি, ওটা দুই ভাগে ভাগ করলে তো কমে যাবে। এই কমে যাওয়া অংশে কি করে চাষ করবি? যেটুকু হয় দিন, তাতেই হবে। আপনি দুই ভাগে ভাগ করে দিন আমাদের। দাদা তরমুজ বিক্রি করে বাড়ি করতে চায়, আর আমি পোশাক কিনতে চাই। আমি বাড়ি করতে চাই না, তাই আপনি আমাদের দুজনের জমি সমান ভাগে ভাগ করে দিন। আমরা আলাদা আলাদা চাষ করব। হ্যাঁ মহাশয়, তাই দিন। আমরা আর একসাথে চাষ করব না। আচ্ছা, তাহলে তোদের জমি 3 ভাগে ভাগ করা হবে। কেন 3 ভাগে ভাগ করা হবে কেন? হ্যাঁ, 3 ভাগে কেন ভাগ করা হবে? 2 ভাগ করতে হবে। কেন? আমি যে ভাগ করছি তার পারিশ্রমিক হিসেবে তো আমার 1 ভাগ পাও না। তারপর তারা দুভাই তাদের ভুল বুঝতে পারল যে তারা ভুল করেছে। আসলে একসাথে চাষ করলে বেশি লাভ পাওয়া যায় এবং পারস্পরিক বন্ধন দৃঢ় হয়। তাহলে তো আমরা অনেক কম জমি পাবো, এতে তো আমাদের চাষ করে লাভ করতে পারবো না। হ্যাঁ দাদা, ঠিক বলেছিস। তাহলে ভাগ করার দরকার নেই, আমরা দুজন একসাথেই চাষ করব। হ্যাঁ ভাই, তাই ভালো হবে। আচ্ছা, কিন্তু আমি যে ভাগ করতে এসেছি, আমি তো পারিশ্রমিক হিসেবে অর্ধেক তরমুজ পাবো, কি বলো? আচ্ছা, তাই হবে। আমরা আপনাকে অর্ধেক তরমুজ দেব। হ্যাঁ, আমরা আপনাকে আমাদের জমির অর্ধেক তরমুজ দেব। আমরা জমি ভাগ করব না, আমাদের ভুল হয়েছে। বুঝতে পেরেছিস তাহলে একসাথে চাষ করা কতটা লাভের? একসাথে চাষ করলে ফলনও ভালো হবে। একসাথে মিলেমিশে চাষ করবি এখন থেকে, কেমন? হ্যাঁ 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 প্রধান মশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর এমনটা করব না কখনো। হ্যাঁ, তোরা যা তাহলে এখন, আমার তরমুজের ভাগটা দিয়ে যাস। আচ্ছা প্রধান মশাই, ঠিক আছে। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে গেল। কিরে, জমি ভাগ করলি? এবার মায়ের ভাগ করবি না? এসব তুমি কি বলছো মা? তোমার ভাগ করব? তোরা এত বড় হয়ে গেছিস, আমার কথা ভুলে জমি নিয়ে তোরা দণ্ড করেছিস, প্রধানের কাছে গিয়েছিস, এতদিন কষ্ট করে তোদের মানুষ করার এই প্রতিদান দিলি? আমাদের ভুল হয়ে গেছে মা,
আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা সব সময় একসাথে মিলে থাকবো। তুমি একদম রাগ করো না মা। হ্যাঁ মা, আমরা জমি ভাগ করিনি। চলো মা, ভেতরে চলো। আমরা সব সময় তোমার সব কথা মেনে চলবো। ঠিক আছে, যদি আর কখনো তোরা এমন করিস তবে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, এই মনে থাকে যেন। মনে থাকবে মা। চলো মা, আর হবে না। আর এমন ভুল হবে না মা, চলো। তুবা ও তুবার দুই ভাই বোন উঠোনে খেলা করছিল। এমন সময় ঝোলা কাঁধে একটি বুড়ি এসে বলল, এই যে বাচ্চারা, তোমাদের মা বাবা কোথায়? তারা কি কেউ বাড়িতে নেই? কেন ঠাকুমা, মায়ের কাছে তোমার কি চাই গো? মা তো ঘরেই আছে। দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে রে, তাই তোর মায়ের কাছে একটু খাবার চাইতাম। খিদের জন্যে আর সে হাঁটতে পারছি না। ও আচ্ছা, তুমি এখানটিতে চুপটি করে বসো, আমি এক্ষুনি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, মা বাইরে এসো, দেখে যাও মা, আমাদের বাড়িতে ঠাকুমা এসেছে গো, তোমাকে যে ডাকছে। ঠাকুমা? কার ঠাকুমা রে মা? মা, আমাদের ঠাকুমা, দেখে যাও, ঠাকুমার খুব খিদে পেয়েছে, ঠাকুমাকে তুমি আগে কিছু খেতে দাও মা। ও আচ্ছা, বুড়িমা তুমি? মানে কি যে খেতে দি? ঘরে যে আজ কোনো খাবারই নেই। ও মা, ঠাকুমার যে খিদে পেয়েছে, তাহলে ঠাকুমা এখন কি খাবে? দাঁড়াও গো ঠাকুমা, আমি এক্ষুনি আসছি। এই নাও গো ঠাকুমা, সকালে মা রুবাদের বাড়ি থেকে কিছু বড়ই এনে আমাকে দিয়েছিল, এটা তুমি খাও গো। বড়ইগুলো খেতে খুবই ভালো রে, তোরা সবাই খুব ভালো দিদি ভাই। সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক। আসলে বুড়িমা, তোমাকে তো কিছু দিতে পারলাম না, তাই বলে মন খারাপ করো না তুমি। আমাদের সংসারটা এমন অবস্থা যে নুন আনতে পান্তা ফুরোয়। না রে, আমি কিছু মনে করিনি। তোরা সেই বড়ইগুলো আমায় খেতে দিলি, আমি এতেই খুশি হয়েছি। হ্যাঁ গো ঠাকুমা, আমার বাবার কোনো কাজ নেই জানো, এমনও দিন যায় আমাদের না খেয়ে থাকতে হয়, তাই তো মা তোমাকে কিছু খেতে দিতে পারলো না। চিন্তা করিস না মা, দুঃখের পরেই তো সুখ আসে। দুঃখ না থাকলে আমরা কখনো সুখকে অনুভব করতে পারতাম না। তোরাও একদিন নিশ্চয়ই সুখের মুখ দেখবি। কিছু সময় বুড়ি তাদের সাথে কথা বলে চলে গেল। এদিকে বেশ কিছুদিন পর তুবাদের উঠোনে একটা ছোট্ট বড়ই চারা বের হলো। দাদা, এই দাদা, দেখ না, বড়ই চারা বের হয়েছে, কি মজা কি মজা, এবার থেকে আমাদের বড়ইয়ের জন্য আর রুবাদের বাড়ি যেতে হবে না। কিন্তু বোন, গাছটিকে আগে ভালোভাবে যত্ন নিতে হবে। যত্ন না নিলে গাছ বাড়বে কি করে? আর গাছ না বাড়লে গাছে বড়ই হবে নাকি? হ্যাঁ, তা তো ঠিক। চল দাদা, আমরা দু ভাই বোন গাছটির গোড়ায় জল দিই। তারা দু ভাই বোন গাছটির খুব যত্ন নিতে লাগলো। কি রে তুবামা, তোরা দুই ভাই বোন কি করছিস? বাবা, বাবা দেখো না, কত সুন্দর একটা বড়ই চারা বেরিয়েছে, বড়ই আমার খুব ভালো লাগে বাবা, আমি তো এবার অনেকগুলো বড়ই খাবো। আচ্ছা আচ্ছা, তোরা দুই ভাই বোন বড়ই গাছটিকে খুবই যত্ন কর, দেখ গাছটিকে বাঁচাতে পারিস কিনা। দেখতে দেখতে বড়ই গাছটি বেশ বড় হয়ে গেল। তারা দু ভাই বোন গাছটির গোড়ায় জল দিচ্ছিল। এমন সময় তাদের মা এসে বলল, অনেক হয়েছে রে, অনেক হয়েছে গাছের যত্ন, এবার তোরা আয় দেখি দুটো খাবার খেয়ে নে। তোরা পারিসও বটে, গাছটি এত বড় হয়ে গেছে তবু এখনো এত যত্ন নিতে হয়। যত্ন করব না? কি যে বলো না মা তুমি, এ তো ঠাকুমার খাওয়া কুলের আটি গো, আর সেই কুলের আটি থেকে এই গাছ হয়েছে, তাই তো এত যত্ন করি। সেদিন ওই ঠাকুমাকে আমার খুব ভালো লেগেছিল। ভাগ্যি মেয়ে আমার, খুব ভালো করেছিস। আয় তো দেখি এবার দুটো খেয়ে নে। পরের দিন সকালে তুবা ও তুরাব ও তার মা বাবাও বাইরে বেরিয়ে খুব অবাক হয়ে যায়। গিন্নি, এ আমি কি দেখছি গো, বড়ই গাছে এত মুরগি হয়েছে।
হ্যাঁ গো, তাই তো দেখছি। বড়ই গাছে বড়ইয়ের বদলে যে মুরগি হয়েছে, এইটা কিভাবে সম্ভব? নিশ্চয় এসব বুড়িমার কেরামতি, না হলে বড়ই গাছে কখনো আবার মুরগি ধরে। কি মজা, কি মজা! দাদা, দাদা, এবার থেকে রোজ আমরা গোশ ভাত খেতে পারবো। এত মুরগি যে খেলেও ফুরাবে না। হ্যাঁ গো গিন্নি, কি কপাল আমাদের, বড়ই গাছে আমরা মুরগি চাষ করতে পারবো। বড়ই গাছের মুরগি চাষের কথা গ্রামের এক কান থেকে ও কানে পৌঁছে গেল। মানুষ সব দলে দলে এসে দেখতে লাগলো। রাকেশ, তোর তো কপাল খুলে গেল রে, না হলে কখনো বড়ই গাছে বড়ইয়ের বদলে মুরগি হয় নাকি? তোর আর কোনো কিছুর কষ্ট থাকবে না রে। হ্যাঁ দাদা, কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না, গাছে কখনো মুরগি হয় নাকি? হয় না তো কি, এই যে তোমাদের গাছে হলো, কি কপাল তোমাদের, তোমাদের গাছে মুরগি জন্মাচ্ছে। ওগো, আমাদেরও দেখো তো এমন একটা গাছ পাও নাকি। ধুর গিন্নি, কি যে বলো না, এ তো রাকেশের কপাল গুনে হয়েছে, আমাদের কি এমন কপাল আছে নাকি? পোড়া মুখো মিনসে, শুধু তোমার বেলায় কিচ্ছু হয় না। আগে বাড়ি চলো, তারপর তোমার ব্যবস্থা নেব। কি জ্বালায় পড়লাম রে বাবা, চলো বাড়ি চলো। হোগো, বলেছিলাম না আজ বাড়িতে খাবার কিছু নেই। যদি আজ একটা মুরগি হাটে নিয়ে বিক্রি করতে, তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, দাঁড়াও, গাছে উঠে আমি কিছু মুরগি পেড়ে আনি। আজ বাচ্চাদের জন্য হাট থেকে বড় দেখে মাছ কিনে নিয়ে আসবো। আরে আরে থাম থাম, এত ডাকিস নে। সৃষ্টিকর্তা তোদেরকে আমার কাছে পাঠিয়েছে আমার অভাব পূরণের জন্য, তোরাই তো আমার একমাত্র ভরসা। রাকেশ গাছ থেকে বেশ কিছু মুরগি পেড়ে হাটে নিয়ে গেল। এভাবে রোজ রাকেশ গাছ থেকে মুরগি পেড়ে হাটে নিয়ে বিক্রি করত। আস্তে আস্তে রাকেশের সমস্ত অভাব পূরণ হতে লাগলো। হঠাৎ একদিন প্রচন্ড বৃষ্টিতে বড়ই গাছটি উপড়ে গেল। পরদিন সকালে, কি সর্বনাশ হলো! বাবা, মা, দাদা, এদিকে এসো, দেখে যাও, আমাদের বড়ই গাছটি উপড়ে পড়ে গেছে। এ কি সর্বনাশ! কেবল দুঃখের নদী পার হয়ে সুখের দেখা পেলাম, সুখটা পুরোপুরি অনুভব করার আগেই ভেঙে গেল। চিন্তা করো না গিন্নি, যে কোনো একটা ব্যবস্থা আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছে, চলো আমরা গাছ থেকে মুরগিগুলো পেড়ে আনি, এগুলো দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছে, চলো আমরা গাছ থেকে মুরগিগুলো পেড়ে আনি, ওগুলো দিয়েই বেশ কিছুদিন চলে যাবে। কিছুদিন পর থেকে রাকেশের সংসারে আবার অভাব দেখা দিল। বাবা, বাবা, তুমি চিন্তা করো না, দেখবে আরেকটা বড়ই গাছ লাগিয়ে দেব, সেই গাছেও অনেক মুরগি ধরবে বাবা। তাদের কথার ভেতরেই সেই বুড়িটা আবার তোমাদের বাড়ি এলো আর বলল, হবে না রে, হবে না দিদি ভাই, আর কোনো মুরগির গাছ হবে না। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি এসেছো? দেখো না ঠাকুমা, আমাদের মুরগির গাছটা কেমন ঝড়ে ভেঙে গেছে। কতদিন পর একটু মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, আর সেটাও আজ থেকে হবে না। হবে হবে রে দিদি ভাই। রাকেশ বাবা, এই বড়ই গাছের এখানে মাটি খুঁড়ো তো। কেন গো বুড়িমা, বড়ই গাছের নিচে কি আছে? আগে মাটিটা খোঁড়ো তো, তারপরই বলছি। রাকেশ বড়ই গাছের এখানে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে অনেকটা গভীর করে ফেললো। বুড়িমা, ও বুড়িমা, আর কত খুঁড়বো? আর একটু খোঁড়ো বাবা। রাকেশ আরো একটু মাটি খুঁড়ে দেখলো সেখানে একটা মুরগি আছে, তাও আবার জীবিত অবস্থায়। এটা কিভাবে সম্ভব? মাটির এত গভীরে একটা মুরগি জীবিত কিভাবে থাকে? আমার আদরি, কত বছর পর তোর দেখা পেলাম রে আদরি। কেঁদো না বুড়িমা, কেঁদো না। এত বছর ধরে যে আমি তোমায় এক নজর দেখবো বলে কত ছটফট করেছি। ও মা, ঠাকুমা, এই মুরগিটা তোমার সাথে কথা বলছে, এটা কিভাবে সম্ভব? বলো না ঠাকুমা, বলো না।
অনেক বছর আগের কথা। আমার কোনো সন্তান ছিল না। একদিন স্বপ্নে দেখি একটা সন্ন্যাসী আমার কষ্ট দেখে আদরিনীকে দিয়ে বলে আমার সংসারের সমস্ত দুঃখ কষ্ট এবার দূর করে দেবে। তাই হয়তো বাস্তবে আদরি আমার সব অভাব অনটন দূর করেছিল। প্রতিদিন একটা করে সোনার ডিম দিত, এইতেই আমার সংসারটা দিব্যি চলে যেত। কিন্তু একদিন কেঁদো না বুড়িমা, কেঁদো না। তারপর কি হয়েছিল? বলো বুড়িমা, বলো আমাদের। তারপরে একদিন গ্রামের কিছু দুষ্ট লোক আমার আদুরির ব্যাপারে জানতে পেরে যায় আর শয়তানি করে আদুরিকে মাটির নিচে পুঁতে রাখে। আদুরির শোকে আমিও মারা যাই। তার মানে তুমি একটা ভূত? হ্যাঁ, আমি আত্মা। যতদিন না আমার আদুরিকে কোনো ভালো মানুষের হাতে তুলে দিতে পারছিলাম ততদিন যে আমার আত্মা শান্তি পাচ্ছিল না। হ্যাঁ বুড়িমা, আমাদের কোনো বাড়িঘর না থাকায় অনেক বছর আগে আমরা তোমার বাড়িতে থাকা শুরু করি। কিন্তু এই বড়ই গাছের মুরগি চাষের রহস্যটা কি বলতো? ওই বড়ই গাছে মুরগি দিয়ে আমার আদুরিকে বাঁচানোর শুধুমাত্র ফাঁদ ছিল একটা। আজ থেকে আমার আদুরি তোমাদের কাছেই থাকবে। আদুরিকে খুব যত্নে রেখো, দেখবে তোমাদের সংসারের সমস্ত অভাব দূর হয়ে যাবে। এরপর থেকে আদুরির দেওয়া সোনার ডিমে রাকেশের সংসারে অনেক উন্নতি হলো। তারা আদুরিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।